নমস্কার বন্ধুরা, তর্ক বহুদূর চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা রাজা অশোকের একটা শিলালিপি পড়ব। শিলালিপিটা ধম্মলিপিতে লেখা। 1896 সালের ডিসেম্বর মাসে জার্মান আর্কিওলজিস্ট ফুহুরার লুম্বিনির বাগানে উৎখনন করে রাজা অশোকের এই শিলালিপি আবিষ্কার করেন। শিলালিপিটার নাম লুম্বিনি পিলার ইনস্ক্রিপশন, লুম্বিনি স্তম্ভ অভিলেখ। এর আরেকটা নামও আছে, রুম্মিনদেই শিলালিপি, রুম্মিনদেই ইনস্ক্রিপশন, রুম্মিনদেই নামটা মনে রাখবেন। তো আমরা এই শিলালিপি পড়ব কেন? এই শিলালিপি থেকে আমরা কি কি জানতে পারি যে এই শিলালিপি পড়তে হবে? তো আমরা এই শিলালিপি পড়ব কারণ এই শিলালিপি থেকে আমরা জানতে পারি যে গৌতম বুদ্ধের জন্মস্থান ঠিক কোথায়। তার জন্মস্থানের নাম কি সত্যি লুম্বিনী? আর একে কেনই বা রুম্মিনদেই অভিলেখ বলা হয়? আর বন্ধুরা, এই পর্বটা শেষ অবধি শুনলে আপনারা দেখবেন ভাষার জাদু কাকে বলে। ভাষার জাদু, ভাষা প্রতি মুহূর্তে জাদু করে, তা কখনো আমরা খেয়াল করি, কখনো আবার করি না। তাহলে চলুন শুরু করা যাক। লুম্বিনী স্তম্ভ অভিলেখ বা রুম্মিনদেই শিলালিপি। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সকলকে লিগ্যাল ডিসক্লেমার দেখাতে চাই। এখানে যাই আলোচনা হোক না কেন, যাই উপস্থাপনা হোক না কেন, যাই তর্ক বিতর্ক হোক না কেন, তর্ক বহুদূর চ্যানেলের উদ্দেশ্য হলো ইতিহাসকে বৈজ্ঞানিক মেজাজে চিনতে শেখা, পড়তে শেখা, বুঝতে শেখা। চলুন তাহলে শুরু করা যাক। দেবানং পিয়েন পিয়দসিন লাজিন বিসতি বসা ভিসিতেন अतन आगाच मोहिते हीद बूधे जात सक्कमुनिति शिला विगढ़ विचा कालापीत शिला थबे च उसपापिते हीद भगवं जात ती लुंगमिनी गामे उबली के कटे अठ भागीय च। देवानंग पियन। बंधुरा, আমরা কয়েক এপিসোড আগে যে কোনাগমন বুদ্ধের নিগালিসাগর ইনস্ক্রিপশন পড়েছিলাম তাতে ডিটেলসে আলোচনা করা হয়েছে দেবানাং পিয়েন নিয়ে। এখানে দেব মানে ভগবান নয়, পালি প্রাকৃতে দেব মানে দ্য শাইনিং ওয়ান। দেব শব্দটা বুদ্ধ, বৌদ্ধ তথা অর্হত বা ভিক্ষুদের উদ্দেশ্যে ব্যবহার করা হতো। তাহলে দেবানাং পিয়েন মানে ভিক্ষুদের প্রিয়। পিয়দসিন লাজিন, কে নিজেকে পিয়দসিন বলতো? রাজা অশোক, মানে পিয়দসী রাজা। বন্ধুরা, আমরা এর আগেও রাজা অশোকের অনেক ইনস্ক্রিপশন পড়েছি, এর পরেও পড়ব, যেখানে ল আর র ইন্টারচেঞ্জ করতে হয়। লোকাল ডায়ালেক্ট, জায়গা অনুযায়ী উচ্চারণ পাল্টায়, তাই লোকাল ডায়ালেক্টও পাল্টে যায়। তাহলে এই ইনস্ক্রিপশনটাতেও ল আর র ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে লাজিন হবে রাজা। আর এই যে ল আর র ইন্টারচেঞ্জ করতে হবে, তাতেই তো লুকিয়ে আছে ভাষার জাদু। তাহলে অর্হবদের প্রিয় প্রিয়দসী রাজা বিসতি বসা ভিসিতেন, 20 মানে 20, 20, 20, আর এর সাথে আছে তি মানে 3। তাহলে বিসতি মানে 20 আর 3, 23। পূর্ববর্তীতে কোনাগমন বুদ্ধের যে এপিসোডটা ছিল, যেখানে আমরা নিগালিসাগর ইনস্ক্রিপশন পড়ছিলাম, সেখানে আমি বিসতি মানে 20 বলেছিলাম। এখানে তা সংশোধন করা হলো, বিসতি মানে 20 আর 3, 20 আর 3, 23, 23। বসা মানে বর্ষ, ইয়ার্স। দেখুন বন্ধুরা, বসা, বর্ষা, বর্ষ এরা সব রিলেটেড ওয়ার্ডস। হয়তো সেই সময় বর্ষাকালকে কেন্দ্র করে বছর হিসাব করা হতো। যাই হোক, ভিসিতেন একটা অ জুড়ে নিন আগে, অভিসিতেন অভিষেক, রাজ্য অভিষেকের কথা হচ্ছে। পিয়দসী রাজা অর্থাৎ রাজা অশোকের দ্বারা রাজ্য অভিষেকের 23 নম্বর বর্ষে কি করেছেন রাজা অশোক? অতন আগাচ মোহিতে হিদ বুধে জাত সাক্কমুনি। অতন মানে নিজে, অতন মানে আমি, অতন থেকে আত্মন আত্ম, আগাচ মানে এসে। সংস্কৃতে একটা শব্দ আছে আগত্যা, এর মানে হ্যাভিং কাম,
হ্যাভিং অ্যারাইভড, এসে, আসার পরে। গৃহম আগাত্য সহ দ্বারং উদ্ঘাটিতবান, হ্যাভিং কাম টু দ্য হাউস হি ওপেন্ড দ্য ডোর। আগাত্য মানে হ্যাভিং কাম। তাহলে অতন আগাচ মানে নিজে এসে। মহীয়িতে শব্দটার অর্থ হলো শ্রেষ্ঠতা স্বীকার করা, মহান সম্বোধন করা, মহানতা স্থাপন করা। রাজা অশোক রাজ্য অভিষেকের 23 নম্বর বর্ষে নিজে এসে, কোথায় এসে? হিদ। হিদ মানে এখানে, এই জায়গায়, নির্দিষ্ট এই জায়গায়। বন্ধুরা, কোনো কনফিউশন রাখলেন না রাজা। রাজ্য অভিষেকের 23 নম্বর বর্ষে রাজা নিজে এসে শ্রেষ্ঠতা স্বীকার করলেন এই জায়গার, ঠিক এই জায়গাটার। কোন জায়গার? তো যেখানে বুধে জাত সাক্কামুনি। পালি প্রাকৃতে জাত মানে জন্ম, জাতক মানে যে জন্মেছে। যেমন ধরুন আমরা বলি নবজাতক। জাতপত্র মানে জন্মপত্রিকা বা জন্ম তারিখ সম্পর্কিত কোনো দলিল। পালি প্রাকৃতে জাত মানে জন্ম, যেই জন্মাক সেই জাত। ব্রাহ্মণ্য জাতপাতের ধারণার কোনো নোশন এতে নেই। তো বুধে জাত মানে বুদ্ধের জন্ম। রাজা অশোক এই জায়গার শ্রেষ্ঠতা স্বীকার করলেন কেন? কারণ এখানে বুদ্ধ জন্মেছেন। এবার দেখুন বন্ধুরা, রাজা অশোক শুধু বুধে জাত লিখে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কোনো কনফিউশন রাখেননি রাজা। এই জায়গা থেকেই একটু দূরে নিগালি সাগর। তো একটু দূরে নিগালি সাগরে রাজা ইনস্ক্রিপশন লিখিয়ে এসেছেন কোনাগমন বুদ্ধের জন্য। তো কিছু দূরে এই জায়গায় এসে রাজা শিওর করতে চেয়েছেন যে এটাই গৌতম বুদ্ধের জন্মস্থান, অন্য কোনো বুদ্ধের নয়, তথাগত বুদ্ধের। তাই রাজা স্পেসিফিক করে লিখেছেন বুধে জাত সাক্কামুনি। কোন বুদ্ধের জন্মস্থান? তো সাক্কামুনি বুদ্ধের, মানে সাক্যমুনি অর্থাৎ গৌতম বুদ্ধের। রাজ্য অভিষেকের 23 নম্বর বর্ষে রাজা নিজে এসে শ্রেষ্ঠতা স্বীকার করলেন এই জায়গার, যেখানে সাক্যমুনি বুদ্ধ জন্মেছেন। আচ্ছা, এবার এই তি শব্দটাকে লক্ষ্য করুন। এই তি শব্দটা পালিতে একটা ইনডিক্লাইনেবল পার্টিকেল। এর মানে ধরুন ধরতে পারেন সো, দাজ বা অ্যাজ, এই রকম। পালি সেন্টেন্সে যেখানে কোনো স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেখানে বক্তব্য শেষ হলে তি বসে। মানে ধরতে পারেন এখানে একটা বক্তব্যের শেষ, এরপর নতুন কথা শুরু হবে। ডাবল কোট ছিল না, তাই তি ইউজ করা হতো। ভাবতে পারেন বন্ধুরা, আমরা সেই প্রাচীনকালেও কিভাবে নিজেদের বক্তব্য এক্সপ্রেস করতাম। তো এই অবধি কি হলো? রাজ্য অভিষেকের 23 নম্বর বর্ষে রাজা নিজে এসে শ্রেষ্ঠতা স্বীকার করলেন এই জায়গার, যেখানে সাক্যমুনি বৌদ্ধ জন্মেছেন। এরপর রাজা বলছেন শিলা বিগাড ভিচা। শিলা মানে পাথর। এবার এই বিগাড ভিচা, এটা নিয়ে ভাষাতাত্ত্বিকদের মধ্যে মতভেদ ছিল। এটাকে কিভাবে পড়ব? বিগাড ভিচা এরকম আলাদা আলাদা করে, নাকি বিগাড ভি একসাথে আর চা আলাদা? তো বন্ধুরা, ভাষাবিদদের মধ্যে কনফিউশন যদি ছিল, তাহলে কেন ছিল সেটাও বলতে হয়। রাজা অশোকের পরে ফাহিয়ান আর হিউয়েনসাংও এই জায়গায় গিয়েছিলেন। এই যে ফাহিয়ান লিখে গেছেন। এবার হিউয়েনসাং কি লিখেছেন দেখুন। বাই দ্য সাইড অফ দিজ স্তূপাস and not far from them is a great stone pillar, on the top of which is the figure of a horse, which was built by Ashoka Raja. এই যে হিউয়েনসাং এখানে লিখেছেন যে এই স্টোন পিলারের ওপর তিনি ঘোড়ার স্কাল্পচার দেখেছিলেন। তো লিঙ্গুইস্টরা প্রথমে বিগাড ভি মানে করেন ঘোড়া, কিন্তু হর্স বা ঘোড়ার জন্য ডেডিকেটেড শব্দ আছে পালিতে, অশ্ব, হায়া ইত্যাদি। এছাড়া পাওয়া যায় গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কণ্ঠক। তাই পরে ভাষাবিদরা একে পড়েন বিগাড আর ভিচা আলাদা করে এইভাবে। বিগাড মানে বিকট, গ থেকে ক হয়েছে। আপনারা এখনো গ্রামের দিকে গেলে শুনতে পাবেন ওখানে শাক বলা হয় না, শাক বলে। আজ শাক রেঁধেছি, গ থেকে ক হয়েছে।
বিকট মানে ভারী অর্থে বা বিশাল অর্থে বলা হচ্ছে, আর ভিচা মানে ভিত্তি। তাহলে শিলা বিগট ভিচা মানে বিকট বা বিশাল পাথরের ভিত মানে দেওয়ালের কথা বলা হচ্ছে। কালাপিত শিলা থবে চ উসপাপিতে, কালাপিত ল আর র ইন্টারচেঞ্জ করুন, কারাপিত করা হলো। কি করা হলো? শিলা থবে পাথরের স্তম্ভ। বন্ধুরা, আমরা আগের এপিসোডগুলোতে বিস্তারিতভাবে জেনেছি যে থুপ থেকে যেমন স্তূপ শব্দটি এসেছে, থব বা থবে থেকে স্তম্ভ শব্দটি এসেছে। আমরা বলি থাম। উসপাপিতে মানে ওপরের দিকে স্থাপন করা, ভার্টিক্যালি ইরেক্ট করা। এখানে রাজা থবে স্তম্ভ নির্মাণের কথা বলছেন, পিলার নির্মাণের কথা বলছেন। তাহলে দাঁড়ালো কি? পিয়াদসী রাজার দ্বারা তার রাজ্য অভিষেকের 23 নম্বর বর্ষে রাজা এখানে এসে এই জায়গার শ্রেষ্ঠতা স্বীকার করলেন, যে জায়গায় শাক্যমুনি বুদ্ধ জন্মেছেন, এবং শিলাস্তম্ভ নির্মাণ করলেন। হিদ ভগবং জাততি, হিদ এখানে এই জায়গায়, ভগবং মানে বুদ্ধাকেই ভগবং বলা হতো। ভগবান মানে দ্য এনলাইটেন্ড ওয়ান। জাত জন্মেছেন, আবার স্টেটমেন্ট বোঝানো হচ্ছে তি ব্যবহার করে। অ্যাজ দ্য এনলাইটেন্ড ওয়ান হ্যাজ টেকেন বার্থ হিয়ার, কোথায়? জায়গার নাম কি? লুম্বিনী গ্রামে। বুঝতেই পারছেন, লুম্বিনী গ্রামে। উবলিকে কটে অঠ ভাগিয়ে চ, উবলিকে মানে ফ্রি অফ ট্যাক্সেস, কর মুক্ত করা হলো। কটে মানে করা হলো, অঠ ভাগিয়ে 8 ভাগ। যে লুম্বিনী গ্রামে শাক্যমুনি বুদ্ধ জন্মেছেন, সেখানে রাজা নিজে এসে সেই জায়গার কর মার্জনা করে 1/8 করে দিয়েছেন। বন্ধুরা, এবার দেখুন এই শব্দটা। ওই যে এপিসোডের শুরুতে বলেছিলাম ভাষার জাদুর কথা, লুংমিনি। শুরুতেই বলেছিলাম আজ ভাষার মেজাজি আলাদা, ভাষা আজ জাদু করতে চলেছে। বন্ধুরা, পুরো ইনস্ক্রিপশনটা জুড়ে আমরা ল আর র ইন্টারচেঞ্জ করেছিলাম। তাহলে লুংমিনিতেও ল আর র ইন্টারচেঞ্জ করে বসালে কি হয়? রুংমিনি বা রুমমিনি। শুরুতেই বলেছিলাম এই ইনস্ক্রিপশনটাকে রুমমিনদেই ইনস্ক্রিপশন বলা হয়, কারণ লুংমিনি নয়, জায়গাটার নাম ছিল রুমমিনি বা রুমমিন। বন্ধুরা, লুম্বিনী টেম্পল এরিয়ার যে বাগান বা গার্ডেন এরিয়া থেকে এই ইনস্ক্রিপশনটা পাওয়া গেছিল, সেখানে আর্কিওলজিস্টরা যখন উৎখনন করছিলেন, তখন তারা দেখেন যে ওখানে একটি নারী মূর্তি আছে, যাকে আশেপাশের মানুষেরা পুজো করেন। এই যে সেই পাথরের নারী মূর্তি, আশেপাশের মানুষেরা এই নারী মূর্তিকে রুমমিনদেই বলেন। বন্ধুরা, ছবিটা দেখুন। এখানে একজন মহিলা একটা গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছেন। এই ধরনের ছবি আমরা আরো অনেক জায়গায় দেখতে পাই। আমি পরপর আপনাদের কতগুলো ছবি দেখাচ্ছি। ইনি কে? এই মহিলা কে যিনি গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছেন? ইনি গৌতম বুদ্ধের মা, যাকে মহামায়া নাম দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার দেখুন, পালি প্রাকৃতে মায়া মানে মা, মাতা। বুদ্ধের সঙ্গে যা যা জড়িত থাকতো তার সাথেই মহা জুড়ে দেওয়া হতো। মহা মানে মহান, গ্রেট। মানুষের কাছে বুদ্ধ ছিলেন একটা ব্র্যান্ড। বুদ্ধ যা করতেন তাই মহান। বুদ্ধ ঘর ছাড়লেন তো বলা হলো মহাভিনিষ্ক্রমণ। বুদ্ধের নিব্বাণ হলো তো বলা হলো মহানিব্বাণ। বুদ্ধের পরিনিব্বাণ হলো তো বলা হলো মহাপরিনিব্বাণ। তাই মহামায়া মানে দ্য গ্রেট মাদার, মহান মা, মানে বুদ্ধের মা। এটা ওনার নাম নয়, ওনার উপাধি। যেমন আমরা বলি জগৎ জননী, তাতে জননীর নাম কি জগৎ? জগৎ জননী, জগৎ পিতা কোনো নাম নয়, এরা অ্যাডজেক্টিভস, উপাধি বলতে পারেন, টাইটেল বলতে পারেন। তো বুদ্ধের মায়ের নাম মহামায়া ছিল না, মহামায়া ওনার উপাধি। ওনার নাম ছিল রুম্মিন, আর দেই মানে দেবী। যে নাম থেকে সেই জায়গার নাম হয়েছিল রুম্মিন দেই। আর বলতে পারেন এই রুম্মিন থেকেই এসেছে লুম্বিন
বা আজকের লুম্বিনী। রুম্মিন থেকে লুম্বিনী, একই নামের রকম ফের, ভাষার জাদু। বন্ধুরা, গল্পে আছে মহামায়া বাপের বাড়ি যাওয়ার পথে পালকি থেকে নেমে লুম্বিনী উদ্যানে একটা শাল গাছের তলায় দাঁড়িয়েছিলেন এবং সেখানেই তার ছেলে গৌতম বুদ্ধের জন্ম হয়। এখন এটাকে গল্প মনে করে আপনি অবিশ্বাস করতে পারেন, কিন্তু গল্প যখন আর্কিওলজি দ্বারা প্রতিষ্ঠিত তখন মানতেই হবে গল্প হলেও তা জনমানসে প্রচলিত ছিল, মানে গল্প হলেও সত্যি। জনমানসে বুদ্ধের জন্মের এই গল্প প্রচলিত ছিল বলে না একের পর এক আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে সেই এক্স্যাক্ট জায়গা। লুম্বিনী গার্ডেনে অবস্থিত লুম্বিনী টেম্পলে গেলে এই জায়গা আপনারাও দেখতে পাবেন। এই দেখুন, আমাদের প্রধানমন্ত্রী সেই মন্দিরে গিয়ে প্রণাম করছেন। বুদ্ধের মাতা রুম্মিন বা যাকে মহামায়া উপাধি দেওয়া হয়েছিল তার আরও অনেক মূর্তি পাওয়া গেছে। জাতকের গল্পে, বুদ্ধের জন্মের গল্পে তিনি নানানভাবে বিরাজমান। ভারহুত স্তূপে বুদ্ধের মায়ের যে মূর্তি পাওয়া গেছে সেটা আরেকবার দেখুন। এটা গৌতম বুদ্ধের জন্ম বিষয়ক ছবি। গল্পে আছে যে বুদ্ধের জন্মের আগে তার মা হাতির স্বপ্ন দেখেছিলেন। তো মানুষের মধ্যে ছড়িয়ে থাকা সেই গল্পকে শিল্পীকাররা মূর্ত করে তুলেছেন। চেনা চেনা লাগছে না ছবিটা? একে গজলক্ষ্মীও বলা হয়। কিন্তু আপনারা বোধহয় এই ছবিটা অতটা ভালো বুঝতে পারছেন না। আপনারা বোধহয় অন্য আরেকটা ছবির সাথে বেশি পরিচিত। দেখুন তো, নিজেরাই ভেবে দেখুন বন্ধুরা, কোনটা বেশি পুরনো, ভারহুত স্তূপের এই মূর্তিটা নাকি কাগজে ছাপা এই ছবিটা? ভেবে দেখুন। লক্ষ্মীরও আরেক নাম মহামায়া, তাই না? তো মহামায়ার ভারহুত স্তূপের এই মূর্তিটা বেশি পুরনো নাকি কাগজে ছাপা এই ছবিটা? কি মনে হয় আপনাদের? এই যে লক্ষ্মীর ছবিটা, যার সাথে আমরা সবাই পরিচিত, আমাদের ঘরে ঘরে যার পুজো করা হয়, তো সেই লক্ষ্মী দেবীর এই ছবিটার জনককে জানেন? রাজা রবিবর্মা। 1896 সালে আঁকা। হ্যাঁ, ঠিক শুনছেন, 1896 সালে আঁকা একটা ছবিকে বহু পুরনো দেবী ভেবে আপনারা পুজো করছেন। তো সেই ছবি আঁকতে গিয়ে রাজা রবিবর্মা মহাশয় কোথা থেকে ইন্সপিরেশন নিয়েছিলেন বুঝতে পারছেন নিশ্চয়ই। বেশ রঙিন স্বভাবের মানুষ ছিলেন এই রাজাবাবু। এর ওপর তো আলাদা এপিসোড করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা বোঝার মধ্যে বুঝে নিন বুদ্ধের মা মহামায়াকে কিভাবে হিন্দু ধর্মে লক্ষ্মী বানানো হয়েছে। আর এও বুঝে নিন যে যার ছবিতে ফুলমালা দিচ্ছেন সে আসলে কে। সে 1896 সালে রাজা রবিবর্মার আঁকা একটা ছবি। আপনারা কষ্ট করে পুজো করছেন কিন্তু তা রং নাম্বার হয়ে যাচ্ছে, তো ভাবলাম আপনাদের একটু জানিয়ে দিই। আর যেতে যেতে বলে যাই কয়েকটা কথা। দুই বোন ছিল জানেন, রুম্মান আর রূপন। লুম্বিনী বা রুম্মিনদেই জায়গাটা এই গ্রেটার রূপানদেই জেলায় পড়ে। ডিস্ট্রিক্টের নাম রূপানদেই। রূপানদেই বা রূপন দেবী, যার আরো বেশি পরিচিত নাম মহাপ্রজাপতি। মহাপ্রজাপতি গৌতমী, আবার মহা আসছে, লক্ষ্য করুন, মহাপ্রজাপতি। ইনি কে? ইনি গৌতম বুদ্ধের মাসি বা তার পালিকা মাতা। মানুষ এনাকেও সম্মান করে মহাপ্রজাপতি ডাকত। দেখুন, এক ছোট্ট জায়গার নাম কিভাবে তার ইতিহাস বহন করে। বন্ধুরা, ইতিহাসকে বৌদ্ধিস্ট লেন্সে দেখা, বিজ্ঞানসম্মতভাবে দেখা, এই তো আমাদের উদ্দেশ্য। সেই বিষয়ক নানান আলোচনা জারি থাকবে তর্ক বহুদূর চ্যানেলে। তাহলে বন্ধুরা, আজ আমরা দেখলাম ভাষার জাদু, জানলাম গৌতম বুদ্ধের জন্মস্থান ঠিক কোথায়। তার মায়ের আসল নাম মহামায়া নয়, রুম্মিন, রুম্মিন দেবী। আর দেখলাম বুদ্ধের মায়ের গজলক্ষ্মী থেকে কাগজের লক্ষ্মী হয়ে ওঠার কাহিনী। বন্ধুরা, আমাদের বুদ্ধিস্ট পাস্টকে জানতে, আমাদের ইতিহাসে লুকিয়ে থাকা নানান অজানা তথ্যকে জানতে হলে আমি অনুরোধ করব তর্ক বহুদূর চ্যানেলের পুরনো এপিসোডগুলো আপনারা দেখে নিন। আজ এ পর্যন্তই থাক। আপনারা শুনলেন, ধন্যবাদ।